তো আগের দিন আমরা ডিসকাস করেছিলাম যে এই ইকুয়েশন গুলো কি করে এলো, সেটা কনসেপচুয়ালি ডিসকাস করেছিলাম। তোমাদের প্রবলেম থাকলে অবশ্যই জানিও। কিন্তু আমি যেরকম গ্রুপে বলেছিলাম যে আমরা এক্সাম ওরিয়েন্টেড ভাবে আজকে একটু বেশি ডিসকাস করব, কারণ যেহেতু এক্সামটা তোমাদের সামনে চলে এসছে। তো তাও সেক্ষেত্রেও একটা প্রথমত বলে রাখি যে আমরা কি বলেছিলাম। আমরা আগের দিন এগুলো নিয়ে ডিটেলসে ডিসকাস করেছি যে সরণ বা যে ধরো ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা পেন্ডুলামের, সেই পেন্ডুলামটার যে সরণটা হচ্ছে সেটা যদি ধরো এক্স অ্যাক্সিসে হয়, তাহলে সেটা হবে এ সাইন ওমেগা টি প্লাস আলফা। ঠিক আছে, আমি এটা নিয়ে আবার না হয় ডিসকাস করছি, কিন্তু তোমাদের এই জিনিসগুলো তোমরা মাথায় রাখো এবং তারপর থেকে আমরা আজকে নেক্সট ক্লাসটা তাহলে কন্টিনিউ করতে পারবো। তো এই যে এটাকে বলা হয়েছিল অ্যাম্পলিটিউড বা বিস্তার, এবং তারপর ওমেগা যেটা সেটা হচ্ছে তার কৌণিক বেগ, এবং টি হলো টাইম, এবং আলফা হচ্ছে তার যে ফেজ। এটা নিয়ে আজকে এমনিও বলতে হবে, কারণ এইটা আগের দিন বলা হয়নি। এবার এই যে পেন্ডুলামটা দুলছে বা আমি বলেছিলাম চাকা ঘুরছে, সেটা আরো আজকে বলবো। সেখানে কি হবে যে বেগ, যে ইকুয়েশনটা আমি বলেছিলাম যে তার এক একটা সময় তো এক এক ধরনের বেগ হবে, সেই বেগটা হয় ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এক্স মানে কি, ও কতটা ডিস্টেন্সে আছে। তোমরা যদি দেখো আহ, এখানে এই যে পেন্ডুলামটা দুলছে, এর পেন্ডুলামটার এক একটা জায়গায় এক এক ধরনের ওর ভেলোসিটি হবে। সুতরাং এ কতটা ডিস্টেন্সে আছে তার মিন পজিশন থেকে, মিন পজিশন মানে সাম্যাবস্থা, সেই সাম্যাবস্থা থেকে কতটা দূরে আছে তার উপর নির্ভর করবে যে তার কতটা বেগ, কতটা ভেলোসিটি, এবং তার সঙ্গে আরো এটাও নির্ভর করবে যে তার কতটা অ্যাক্সিলারেশন বা তার কতটা ত্বরণ আছে। তো এটাই আমরা ডিসকাস করেছিলাম। আরো এই যে বেগের সাথে আমরা ত্বরণ বলেছিলাম, সেটা কি হয় মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এবং তার সর্বোচ্চ বেগ কি হবে সেটা হবে ওমেগা ইন্টু এ যেখানে বিস্তার, এবং পর্যায়কাল মানে কি, একটা কমপ্লিট ওর রোটেশন কমপ্লিট করার পরে, একটা চাকা যখন ঘুরছে তার কমপ্লিট রোটেশন করার পরে, বা একটা পেন্ডুলাম নিজের যে জায়গা থেকে সরে গিয়ে আবার ওই জায়গায় ফিরে এসে আসছে একই অভিমুখে যখন থাকবে সেই জায়গাটা। তো এইটা করতে কতটা সময় লাগছে সেই জিনিসটাকে বলা হয় পর্যায়কাল, যেটা আমরা আগের দিন ডিসকাস করেছিলাম। তো সেই পর্যায়কালটা হয় 2π/ω। তো তোমাদের অবশ্যই কনসেপ্ট বোঝা উচিত, কিন্তু পরীক্ষা যখন সামনে তখন নম্বর পাওয়াটা ইম্পর্টেন্ট। তো সেই কারণে আমি এই যে একটা টেবিল বানিয়েছি, এই টেবিলের যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে অনেকটা তোমাদের প্রবলেম গুলো করতে সুবিধা হবে। কিরকম ভাবে সুবিধা হবে সেটা এখনই তোমরা বুঝতে পারবে আমি প্রবলেম গুলো করলে। কিন্তু তার আগে আমি তোমাদের সঙ্গে একটুখানি ইন্টারাক্ট করব, এটা জানার জন্য যে তোমরা কেউ বলতে পারবে যে আহ, কোনো পেন্ডুলাম যখন দোলে তখন তার ম্যাক্সিমাম ভেলোসিটি কোন পজিশনে থাকলে হয়, কখন তার ভেলোসিটি ম্যাক্সিমাম হয়? কেউ? আচ্ছা আমি জিজ্ঞেস করবো। আচ্ছা অঙ্কিতা বলো, যে কি মনে হয় যখন একটা পেন্ডুলাম দুলছে তখন কোথায়, আমি জাস্ট এটা এমনি জানার জন্য জিজ্ঞেস করছি, কারণ এর উপর ভিত্তি করে সমস্ত প্রবলেম গুলো হবে। তো আমি প্রবলেমে ডাইরেক্ট ঢুকে যাওয়ার আগে একটু জাস্ট ইন্টারাক্ট করার চেষ্টা করছি যে এই যে পেন্ডুলামটা যে দুলছে কোন পজিশনে তার ভেলোসিটি, ভেলোসিটি মানে বেগ, বেগটা ম্যাক্সিমাম হয় বলে তোমার মনে হয়? এবং আমার আরেকটা কোশ্চেন, যে কোন সময় ত্বরণ ম্যাক্সিমাম হয় বলে তোমার মনে হয়? এটা একটা সিম্পল তোমাদের মাথার মধ্যে রাখা উচিত, যাতে প্রবলেম করতে সুবিধা হবে। ঠিক আছে? তো অঙ্কিতা কি বলতে পারবে যে কোথায় সব থেকে বেশি বেগ হচ্ছে এবং কোথায় সব থেকে বেশি ত্বরণ হচ্ছে, কোন পজিশনটাতে? কারণ এটা একবার যাচ্ছে আবার আসছে, আবার একটা জায়গায় যাচ্ছে আসছে। তো তো এই জন্য আমি জানতে চাইছি যে কোথায় ম্যাক্সিমাম বেগ এবং কোথায় ম্যাক্সিমাম ত্বরণ হচ্ছে। আচ্ছা চিরন্তন বলতে পারবে? আর স্যার আমি আগের ক্লাসে তো ছিলাম না। আগের ক্লাসে থাকার দরকার নেই, একটা পেন্ডুলাম যখন দোলে, ঠিক আছে, আমি ওই রকম ভাবেই পড়ানোর চেষ্টা করছি যাতে যাতে চিন্তা ভাবনাটা তৈরি হয় যে একটা পেন্ডুলাম যখন দোলে, তোমরা তো দেখেছো যে যেমন ঘড়ির নিচে দুলছে, অনেক সময় তো দোলে। তো আমি জানতে চাইছি কোন সময়টাতে, মনে রাখার থেকে বলতে বলছি না, তোমার মাথায় কি মনে হচ্ছে যে কোন সময়টাতে তার বেগ ম্যাক্সিমাম হচ্ছে, সেটা আমি জাস্ট জানতে চাইছি। ধরো এটা ধরো আরো স্পিডে ধরো দুলছে, এরকম ভাবে দুলছে, আমি জানতে চাইছি কোন স্যার সময়টাতে। হ্যাঁ হ্যাঁ, স্যার যখন হুম, পেন্ডুলাম যখন বলো। স্যার পেন্ডুলামটা মানে
মানে যখন পেন্ডুলাম আর কি ওই মানে আর কি যখন যাচ্ছে আর কি ওই হ্যাঁ মানে যে সময়টা শুরু মানে একদম এখানে এখানে নাকি এখানে নাকি মাঝে কোথাও একটা এখানে? যখন চলে আবার মানে এই এই জায়গাটায় তো এইরকম এইটা মনে হচ্ছে, আমি কি মনে হচ্ছে সেটা জানতে চাইছি, মানে ঠিক ভুলের ব্যাপারই নয় এখানে। আমি কি মনে হচ্ছে জানতে চাইছি, কারণ কি মনে হওয়াটা ভালো করে তৈরি করানো দরকার, এটাই তো আমার কাজ, তাই না? ফর্মুলা বইয়ে লেখা আছে, তারপরে তোমরা এটা পড়ে নেবে, পড়ে নিয়ে পরীক্ষায় উত্তর কি করে করবে সবই তো আমি বলছি। আমি খালি এটা জানতে চেষ্টা করছি যে কোন পজিশনটাতে তোমাদের মনে হচ্ছে কি, সেটাই আমি জাস্ট জানতে চাইছি, আর কিছু না। তো তোমাদেরকে আচ্ছা, অঙ্কিতার মনে হচ্ছে এই পজিশনটা, যেটা হচ্ছে ম্যাক্সিমাম পজিশন, মানে ধরো এই পজিশনটা, তাই তো? এটা অঙ্কিতার মনে হচ্ছে, হতেই পারে, ঠিক আছে। এবার আমাকে অদৃশ বলো, তোমার কোন জায়গাটা মনে হচ্ছে? হ্যাঁ, একবার বলুন কোশ্চেনটা। আমি বলছি যে কোথায় বেগ সব থেকে বেশি হয়, এই যে পেন্ডুলামটা দুলছে, এটা তো তোমরা দেখেছো অনেক কিছুই তো, ধরো আমি যা খুশি এরকম ভাবে একটা পেন্ডুলামের আকার ধারণ করে এরকম ভাবে দোলাতে পারি। তো ধরো একটা ঢিল স্যার ওই বেঁধে তোমরা পয়েন্ট ডটেড লাইনটার ওখানটায় নিচে একদম ডটেড ওই লাইনের ওখানটায়, আচ্ছা আচ্ছা, তাহলে তুমি অঙ্কিতা যেটা বলছো সেটা তুমি মানছো না, তুমি বলছো অন্য একটা জায়গায়। আহ, আচ্ছা, আর কি, আর কার কারণ কি মতামত? ওইখানে ওই ওপরে গিয়ে তো ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে, তারপর আবার এইদিকে নিচের দিকে নামছে, তারপর আবার উপর ঠিক দিকে ঠিক উঠছে, ঠিক এখন ঠিক। মন্দন হচ্ছে। ওই মাঝখানটায় বিগ ভেলোসিটি থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা এটা এটা তুমি ঠিক বলেছো। সুতরাং অঙ্কিতা এটা মাথায় রাখবে যে দেখো, যখন ও ম্যাক্সিমাম উপরে যাচ্ছে তখন তো থেমে যাচ্ছে, তাই না? তো ওখানে কি করে ম্যাক্সিমাম ভেলোসিটি হবে, তারপর তো আবার উল্টো দিকে ঘুরছে। তাহলে এবার আমি তোমাদেরকে একটা জিজ্ঞেস করি, যে ত্বরণ তোমরা জানো তো? ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। বেগ পরিবর্তনের হারটাকে ত্বরণ বলে। এবং ত্বরণ কোথায় ম্যাক্সিমাম হচ্ছে, বেগ যেমন হচ্ছে সেরকম ত্বরণও তো কোথাও এখানে চেঞ্জ হচ্ছে। তো ত্বরণ কোথায় ম্যাক্সিমাম হচ্ছে, মানে তোমরা এইরকম ভাবে ভাববে যে কোথায় গিয়ে বেগের পরিবর্তন ঘটছে। কোথায় গিয়ে বেগের পরিবর্তন ঘটছে, ঠিক যেরকমটা অদৃশ বললো, ঠিক আছে, যে একদম উপরে এই যে এই পজিশনে যখন যাচ্ছে, তারপরে তো আবার এই দিকে চলে আসছে, মানে এইখানে যাচ্ছে তারপর এই দিকে চলে আসছে। আর বেগ কি? বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। তার মানে কি, বেগের পরিবর্তন আমি যখন বেগটা যদি আমি এরকম করে দিই, ধরো তোমরা দেখতে পাচ্ছ অ্যারোটা, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এবং সেই কারণে কোন দিকে, ও দেখো কোথায় চেঞ্জটা ম্যাক্সিমাম হচ্ছে না, যেখানে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ ধরো একদিকে ছিল 2, সেটা বিপরীত দিকে হয়ে যাবে -2, তাহলে কি হবে, 2 মাইনাস -2 হয়ে যাবে 4। তো সেই কারণে এই যে ম্যাক্সিমাম পয়েন্টটা এইখানে, কিন্তু অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম এখানে, ভেলোসিটি জিরো কিন্তু অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম। এটার মানে বাংলায় বললে হচ্ছে বেগ জিরো, বেগ শূন্য, কিন্তু ত্বরণ হচ্ছে সব থেকে বেশি, কারণ এখান থেকে বেগের পরিবর্তনটা সব থেকে বেশি হচ্ছে। কারণ কি? কারণ তার ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে, আমি জাস্ট এমনি কনসেপ্টের জন্য বলে রাখছি। এরপর দেখো তোমরা ভালো করে পুরো জিনিসটা, এইখানে যে জিনিসগুলো লেখা আছে, তো ধরো তোমাদের পুরো জিনিসটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাহলেও কোনো ঘাবড়ানোর কিছু নেই, যেহেতু সামনে পরীক্ষা আছে, তোমরা এই জিনিসটাকে ভালো করে মনে রেখে দেওয়ারও চেষ্টা করতে পারো, যাতে পরীক্ষায় ভালো হয়। তারপরে কনসেপ্ট ক্লিয়ারের জন্য তো আমি আছি। তো তোমরা এই যেটা ডিসকাস করলাম এইখান থেকে আমি এবার পরের পার্টটায় আসি, যে ধরো ওই ফর্মুলাগুলো থেকেই সমস্ত কিছু হবে। পরীক্ষায় কিরকম কোশ্চেন আসবে, যে দোলনকাল টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড এবং বিস্তার এ ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তো সর্বাধিক বেগ এবং সর্বাধিক ত্বরণ নির্ণয় করো। ঠিক আছে, তোমরা বুঝে থাকলে তো খুবই ভালো, কারণ বুঝে থাকলে এটা খুব সহজেই করে নেওয়া যাবে। কিন্তু ধরো তোমাদের বুঝতে একটুখানি অসুবিধা হচ্ছে, তখনের জন্য অনেক সুবিধা আছে। কি সুবিধা? যে দেখো, আমি আগেরটাতে বললাম যখন ফর্মুলাগুলো, তোমাদেরকে আমি এই নোটটাও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে কি, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি। এটা দেখবে লেখা আছে। তো ওমেগা মানে কি, আমাদের কৌণিক বেগ, কৌণিক বেগ, এবং এইটা ক্যাপিটাল টি যেটা, সেটা হচ্ছে আমাদের সময়কাল, যেটাকে বলা হয় দোলনকাল। দোলনকাল। তো এটা কেন আমার দরকার? তার কারণ আমাদের ওমেগাটা দরকার সর্বাধিক বেগ এবং সর্বাধিক ত্বরণ নির্ণয় করার জন্য। ঠিক আছে, এই ওমেগাটা দরকার।
সেটা করার জন্য। কেন? কারণ হচ্ছে দেখো সর্বোচ্চ বেগ এবং ত্বরণ সেই জিনিসটা এখানে লেখা আছে। বেগ এবং ত্বরণ তো দেখো দুটোতেই ওমেগা আছে, তো যেই ওমেগাটা আমরা টি থেকে বের করে নিতে পারবো, টি বলেছে 1 সেকেন্ড, তার মানে ওমেগা কি হবে 2π/1, তার মানে কি হচ্ছে 2π। এবং ভেলোসিটি যদি আমি জানতে চাই যে ভেলোসিটি ম্যাক্সিমাম কখন হবে, ভেলোসিটি ম্যাক্সিমাম কখন হবে, দেখো এখানে যে ফর্মুলাটা আছে সেখানে দেখো লেখা আছে যে ভেলোসিটি হচ্ছে এটা, আসলে ভেলোসিটির ফর্মুলা হচ্ছে এটা। তো সেখানে ভেলোসিটি ম্যাক্সিমাম কখন হবে, যখন x ইজ ইকুয়াল টু 0, যেটা একটু আগে অদৃশ বললো। কারণ কি? কারণ দেখো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে x এর ভ্যালু তুমি যদি 0 বসিয়ে দাও তাহলে কি হচ্ছে ওমেগা ইন্টু রুট ওভার জাস্ট a স্কোয়ার হচ্ছে, কারণ এটা তো কেটে যাচ্ছে, তাহলে a স্কোয়ারের রুট করলে শুধু পড়ে থাকছে a। তো সেটাই দেখো এখানে লেখা হয়েছে যে ওমেগা এ হচ্ছে আমার ম্যাক্সিমাম ভেলোসিটি। তো তোমরা এবার দেখো যে এখানে বিস্তার যে এ সেটা বলে দেওয়া হয়েছে এবং আমরা ওমেগাও পেয়ে গেছি 2π। তাহলে আমাদের সর্বাধিক বেগ কত হবে, যে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু এ, এবং ওমেগা কত 2π ইন্টু এ কত 4, তাহলে কি হয়ে যাচ্ছে যে 8π। ঠিক আছে, 8π সেন্টিমিটার পার সেকেন্ড, এটা তো ভেলোসিটি। তো এখানে দেখো সেন্টিমিটার আছে এবং টিটা কত, টি এর একক সেকেন্ডে সবসময়, টি এর একক সবসময় সেকেন্ডে, এবং আমাদের 2π এর তো কোনো ইউনিট নেই, আর তার মানে পুরো জিনিসটা হয়ে যাচ্ছে সেন্টিমিটার, এবং কি চারটা কত, চারটা সেন্টিমিটারে ছিল, তার মানে সেন্টিমিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, এইরকম ভাবে অঙ্কগুলো করতে হবে, খুবই সহজ জিনিস, মাথায় রাখার চেষ্টা করতে হবে যে জিনিসটা কি হচ্ছে। এরপরে দেখো তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ফেজ বা দশা, এই জিনিসটা কি। তো দেখো এসএইচএম যে সমীকরণ, এসএইচএম মানে কি, সিম্পল হারমোনিক মোশন, এই যে সমীকরণটা, এই সমীকরণে এরকম ভাবে লেখা হয়, সমীকরণটা কি লেখা হয়, এ সাইন ওমেগা টি প্লাস আলফা। ঠিক আছে, এটা কেন লেখা হচ্ছে, এটা হচ্ছে বিস্তার। সাইন কেন, সাইন তার কারণ হচ্ছে যখন সময় 0 তখন হচ্ছে তার যে চেঞ্জ হচ্ছে পজিশনে সেটা 0 হচ্ছে। এই যে পেন্ডুলামটা তোমাদের যখন আমি দেখাচ্ছিলাম তখন কি হচ্ছিল, যে একটা যখন যদি একদম ওই যে ডটেড লাইনটা ছিল সেখান থেকে শুরু হয়, তাহলে কি হবে, সময় যখন 0 তখন তার ডিস্টেন্স যতটা কভার করছে সেটাও 0। তো সেই কারণে এই কার্ভটা যদি তোমরা ডিস্টেন্সের সাথে সাথে দেখতে থাকো, যে সময়ের সাথে সাথে যদি দেখো যে ডিস্টেন্স, এদিকটা যদি আমি বলি ডিস্টেন্স কভার্ড হচ্ছে কতটা, তো এটা হবে 0 সময়ে 0, তারপর আস্তে আস্তে ডিস্টেন্স বাড়বে, দিয়ে আবার ডিস্টেন্স কমবে, দিয়ে আবার বাড়বে, দিয়ে আবার কমবে। ঠিক আছে, তো এই যে কার্ভটা এটাকেই বলা হয় সাইন কার্ভ, এবং এই অ্যাক্সিসটা যেটা, সেই অ্যাক্সিসের নামটা এখানে দেওয়া হয়, তাই এটাকে বলা হয় সাইন টি। তোমরা এটা লিখতে পারো y ইজ ইকুয়াল টু সাইন এক্স, যা খুশি লিখতে পারো, কিন্তু এটা যেহেতু সময়ের সাথে সাথে জিনিসটা চেঞ্জ হচ্ছে, তাই ফাংশনটা হচ্ছে একটা ফাংশন অফ সময়, ফাংশন অফ টাইম। তো সেই কারণে এখানে এটা হচ্ছে টি হিসাবে লেখা হচ্ছে। তাই এই যে জিনিসটা, এটা হচ্ছে আমার একটা সমীকরণ যেটা দিয়ে সিম্পল হারমোনিক মোশনকে লেখা হয়। ঠিক আছে, এই যে এবার টি, এবার এই টিটা এখানে বলা হচ্ছে ওমেগা ইন্টু টি। ঠিক আছে, ওমেগা ইন্টু টি, ওমেগা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং টি হচ্ছে সময়, তার মানে এইটা দিয়ে একটা ডিস্টেন্সকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, একটা ডিস্টেন্সকে বোঝানো হচ্ছে, এবং তার সঙ্গে আরেকটা আলফা যোগ করা হচ্ছে। তার মানে কি, তার মানে কি বোঝানো হচ্ছে ইকুয়েশনটা থেকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। বোঝানো হচ্ছে যে এই যে ওমেগা ইন্টু টি, ওমেগাটা হচ্ছে একটা, ওমেগার ইউনিট কত, ওমেগার ইউনিট হচ্ছে থিটা বাই টি, এটাকে বলা হয় ওমেগা, তার মানে এটা ইউনিট হবে কি ডিগ্রি বাই সেকেন্ড, এবং তার সঙ্গে যদি তুমি সেকেন্ড গুণ করে দাও তাহলে পড়ে থাকবে হচ্ছে একটা শুধু ডিগ্রি, এবং সেই ডিগ্রির সাথে যেহেতু আলফাটা গুণ এই যোগ হচ্ছে, তার মানে তোমরা সকলেই প্রথম চ্যাপ্টারে পড়েছো যে একটা সমমাত্রা সম্পন্ন রাশি সবসময় একটা অন্যটার সঙ্গে যোগ হবে, তার মানে এটাও হয়ে যাবে আমার থিটা। ঠিক আছে, তার মানে কি, এই যে আমি একটা ওয়েভ এঁকেছি, এই যে ওয়েভ একটা এঁকেছি, এইটাকে যদি আমাকে শিফট করতে হয় একটুখানি ডান দিকে বাঁ দিকে, তাহলে আমাকে এর সঙ্গে একটা অ্যাঙ্গেল যেটা আলফা সেটা যোগ করতে হবে। ঠিক আছে, যদি ধরো এটা এরকম যোগ করে দেওয়া হয়, একটু ধরো এটাকে আমি বাঁ দিকে শিফট করতে চাইছি, বাঁ দিকে শিফট করার মানে কি, মানে ধরো আমি একটা অন্য কালিতে যদি আমি করি, যে ধরো আমি অন্য একটা কার্ভ আঁকতে চাইছি যেটা এই রকম,
আমার একটা পেন্ডুলাম আছে যেটা এই রকম ভাবে মুভ করছে, তার মানে কি এটাকে একটুখানি বাঁ দিকে শিফট করতে হয়েছে। এবং এই যে শিফটটা, এটা আমি আগের দিন বলেছিলাম, এই যে শিফট, এইটা হচ্ছে কতটা আমি শিফট করেছি, না এইটা হচ্ছে আমার আলফা শিফট করেছে। এবং সেই কারণে ওই থিটার সাথে, এটা যদি থিটা টাইম না হয়, যদি ধরো থিটা হয়, তাহলে দেখো y ইজ ইকুয়াল টু সাইন থিটার যদি আমি গ্রাফটা আঁকি, তাহলে ও কতটা শিফট করেছে সেটা বোঝানোর জন্য ওমেগা টি প্লাস আলফা করা হচ্ছে। তার মানে কি এই যে আলফাটা যেটা করা হলো নর্মাল থেকে কতটা ডিস্টেন্সে আছে সেইটাকে বলা হচ্ছে ফেজ। এই যে আলফা, এখানে এই যে আলফাটাকে বলা হয় ফেজ বা দশা। এবং দুটো ওয়েভ নিয়ে যখন তোমরা কাজ করবে তখন দুটো ওয়েভের মধ্যে কি দশার পার্থক্য আছে সেটা নির্ভর করে এই আলফার উপরে। তার মানে এই যে আমি একটা সবুজ কার্ভ এঁকেছি এবং একটা হলুদ কার্ভ এঁকেছি, এই দুটোর মধ্যে দশার পার্থক্য বা ফেজ ডিফারেন্স ইংরেজিতে বললে সেইটা হচ্ছে আলফা। তার মানে কি যে এরা দুজন আলফা ডিস্টেন্স দূরে আছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আলফা। এবং এই যে এই আলফাটা যদি, এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই আলফাটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তখন কি হবে? তুমি যদি এই যে জিনিসটাকে 90 ডিগ্রি করে ফেলো, ধরো এটা এইখানে চলে এলো, আমি ধরো এখানে এঁকে নিই, এইটা হচ্ছে আমাদের সাইনের কার্ভ। এবং এই যে কার্ভটা তোমরা বুঝতে পারছো যে এটা কেন সাইন, না দেখো সাইনে আমরা জানি যে জিরোতে, জিরোতে সাইনের ভ্যালু 0 হয়, কারণ কি সাইন 0 ইজ ইকুয়াল টু 0 এবং সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। তো তোমরা দেখো এই যে 90 ডিগ্রির কাছে এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 1 এর সঙ্গে আমি এখানে 76 গুণ করে রেখেছি বলে 76, এটাকে যদি আমি কমিয়ে দিই তাহলে এটা চোখে দেখা যাবে না, সেই কারণে আমি এটা উঁচু করে রেখেছি যাতে এই অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসটা তোমরা দেখতে পাও। কিন্তু তোমরা এটা ভেবে দেখো যে সব থেকে ম্যাক্সিমাম এর ভ্যালুটা হচ্ছে কখন, যখন এটা 90 ডিগ্রিতে আসছে। এই যে 50 আর 100 মাঝে এই যে 90 ডিগ্রি, এখানে এটার ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে। এবং আমি দেখো এখানে লিখেছি bx প্লাস সি, ঠিক আছে। এই যে সিটা, এই যে সিটা, সেটা যদি আমি 1 থেকে সরিয়ে 90 করে ফেলি, 106 না, এই যে 90 করে ফেলি, তাহলে কি দাঁড়াচ্ছে কার্ভটা? তা কার্ভটা দেখতে পেলে যে একটুখানি সরে গেল বাঁদিকে। এবং এই কার্ভটাকে কি কার্ভ বলে? যে কার্ভটা জিরোতে ম্যাক্সিমাম হয় এবং 90 ডিগ্রিতে 0 হয়। দেখতে পাচ্ছ 90 ডিগ্রিতে এটা 0 হয়ে গেছে এবং কি ম্যাক্সিমাম হচ্ছে 0তে, মানে এক্স ইজ ইকুয়াল টু যখন 0 তখন এই কার্ভটা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। এই কার্ভটাকে বলা হয় কস থিটা। তোমরা এটা সকলেই জানো যে কস 0 ডিগ্রি সমান 1, কস 90 ডিগ্রি সমান 1, কস 90 ডিগ্রি সমান 0। সুতরাং y ইজ ইকুয়াল টু যদি আমি কস থিটা প্লট করি তাহলে এইটা এই সবুজ কার্ভটার মতো দেখতে হবে, ঠিক আছে। তো সেই কারণেই বলা হচ্ছে যখন π/2 আমার ফেজ ডিফারেন্স হবে, তার মানে কি যদি এই সাইন কার্ভটাকেই আমি π/2 মানে কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি সরিয়ে দিই, তাহলে এটা সেই সবুজ কার্ভটার মতো হয়ে যাবে। কারণ কি হলুদ কার্ভটা আমি 90 ডিগ্রি সরিয়ে দিয়েছি এবং তখন এই কার্ভটাকে বলা হয় কস থিটা। তো সেই কারণেই দেখো যে সমীকরণটা, সেটা দেখো যখন ফেজ ডিফারেন্স আমার 0 থাকবে তখন সেটাকে বলা হয় সাইন ওমেগা টি, এবং যখন আমার ফেজ ডিফারেন্স π/2 থাকবে বা π/2 মানেই কি 90 ডিগ্রি হবে, তখন সেটা হয়ে যাবে এ কস ওমেগা টি, ঠিক আছে। এটুকু আপাতত মাথায় রেখে দাও তাহলেই হবে। তো দুটো এসএইচএম কণার দশা যদি θ1 এবং θ2 হয়, দুটোর দশা যদি θ1 এবং θ2 হয়, তখন তাদের মধ্যেকার দশার পার্থক্য কি হবে? পার্থক্য হবে θ2 মাইনাস θ1, ঠিক আছে, যেটা আমি একটু আগে বললাম। এবং দুটো যদি ওয়েভ দশার পার্থক্য যদি 0 হয় তাদের মধ্যে, তার মানে কি দুটো পেন্ডুলাম দুলছে সেটা একই রকম ভাবে দুলছে, এও যখন ম্যাক্সিমাম ও তখন ম্যাক্সিমাম, এও যখন ম্যাক্সিমাম ও তখন ম্যাক্সিমাম। কিন্তু যখন এর π/2 হচ্ছে তখন সেটা 1/4 পর্যায়ে পিছনে আছে। তার মানে কি, তার মানে একটা পেন্ডুলাম যে দুলছে সেটা 4টে ভাগ আছে। কি কি ভাগ আছে? ধরো এই যে পেন্ডুলামটা দুলছে, এই যে তোমরা নীল একটা লেখা দেখতে পাচ্ছ, দেখো এটার 4টে ভাগ আছে। একটা হচ্ছে ও যাচ্ছে, তারপরে আবার আসছে, দিয়ে আবার ওই দিকে যাচ্ছে, দিয়ে আবার এই দিকে আসছে। তো তার মানে
যদি এর 1/4 মানে কি, এই যে চারটে যে আমার ট্রেস করছে, সবাই বুঝতে পারছে আশা করি, একবার বাঁ দিকে যাচ্ছে দিয়ে আবার মিন পজিশনে আসছে, আবার ডান দিকে যাচ্ছে দিয়ে আবার মিন পজিশনে আসছে। এই যে চারটের মধ্যে, এই যে চারটে, তার মানে এই যে পুরো পথটাকে এই চারটে ভাগে ভাগ করা যায়। যদি দুটো ওয়েভের মধ্যে ফেজের ডিফারেন্স বা দশার পার্থক্য 90 ডিগ্রি হয়, তার মানে তাদের মধ্যে এই দশার পার্থক্যটা এই পুরো পথের 1/4 অংশের মধ্যে আছে। তার মানে এই যখন ম্যাক্সিমাম পজিশনে আছে, একটা যখন ম্যাক্সিমাম পজিশনে আছে, তখন তখন এইরকম হবে। মানে কি, একটা যখন ম্যাক্সিমাম পজিশনে আছে, তখন তার আরেকটা হচ্ছে মিন পজিশনে আছে, মানে এরকম। এবং তার মানে কি, দুটোর পুরো যে পথটা 4 ভাগের 1 ভাগ ডিফারেন্সে যদি থাকে, তখন সেটাকে যদি তুমি ওয়েভের মতো করে লেখো, তখন সেই জিনিসটা হয়ে যাবে π/2 ফেজ ডিফারেন্স। আরো ডিটেলসে বলার আমার ইচ্ছে অনেকটাই আছে, কিন্তু আমি চাই যে পরীক্ষার আগে যেন তোমাদের অঙ্কগুলো করতে অসুবিধা না হয়। ঠিক সেরকম ভাবেই, সেই কারণে আমি দ্রুত এগিয়ে যাচ্ছি। অবশ্যই তোমরা জিজ্ঞেস করবে তোমাদের বুঝতে অসুবিধা হলে, যে পাই যদি ফেজ ডিফারেন্স হয়, মানে কি 180 ডিগ্রি যদি ফেজ ডিফারেন্স হয় দুটোর মধ্যে, তার মানে একটা অন্যটার বিপরীত দিকে আছে। ঠিক আছে, মানে এটা যখন ম্যাক্সিমাম এই দিকে, তখন এটা উল্টো দিকের ম্যাক্সিমামে আছে। তার মানে তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্স হচ্ছে, সেটা হচ্ছে 180 ডিগ্রি। সেটা তোমরা এই কার্ভ দেখলেও বুঝতে পারবে। এই যে কার্ভ আমি এখানে এঁকেছিলাম, সেখানে যদি আমি 90 ডিগ্রি না করে জিনিসটাকে আরেকটা, এটাকে ধরো 180 ডিগ্রি করে দিলাম, তাহলে কি হবে দেখো। একটু আগে কি ছিল, যে 90 ডিগ্রিতে +1 ছিল, এবং এখন দেখো 90 ডিগ্রিতে হয়ে গেছে -1। তার মানে কি, যখন এইটা ছিল আমার ফেজ, প্রথমে একটা জিনিস যেটা একটা ওয়েভ, সেটার সঙ্গে যদি আমি 90 যোগ করি, তাহলে সেই জিনিসটা সাইনটা হয়ে যাচ্ছে কস। কারণ 90তেও 0 হচ্ছে এবং 0তে ম্যাক্সিমাম হচ্ছে। এবং তারপরে যদি আমি 180 ডিগ্রি করি, তাহলে দেখো পুরো সাইন জিনিসটাই যেন উল্টে যাচ্ছে, নিচের দিকে হয়ে যাচ্ছে। এটা একটা সাইন ওয়েভ, কিন্তু সেটা কি হচ্ছে আসলে, -sin θ ওয়েভ। যেখানে 90 ডিগ্রিতে +1 হওয়ার কথা ছিল, সেখানে দেখো মানে পজিটিভ হওয়ার কথা ছিল, সেখানে নেগেটিভ হয়ে গেছে। তার মানে কি, এটা বিপরীত দশায় আছে। তো এটুকুই আমি আজকে বলবো, এর থেকে বেশি বলতে গেলে সময়ের মধ্যে সিলেবাসটা শেষ হবে না। তো সেইটাই হচ্ছে এখানে বলা হয়েছে, যে সরণ, বেগ, ত্বরণের মধ্যে কি সম্পর্ক। দেখো, সরণ হচ্ছে যদি হয় x = a sin ωt, তাহলে তোমরা সকলেই জানো যে এটাকে টাইমের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করা হয়, তখন সেটা হয়ে যাবে আমাদের ভেলোসিটি। ভেলোসিটি মানে কি, বেগ। বেগ হচ্ছে a ω cos ωt। এবং এটাকে যদি আবার ডেরিভেটিভ করো, তাহলে তোমরা পাবে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তো সেটা কি হবে না, cos ωt থাকার জন্য কি হয়ে যাবে, সামনে মাইনাস সাইনটা চলে আসবে, কারণ cos থিটার ডেরিভেটিভ কত হয়, -sin θ। তাই cos ωt এর ডেরিভেটিভ হবে -sin ωt। কিন্তু এই যে ওমেগাটা টি এর সঙ্গে গুণ করা আছে, এবং টি এর রেসপেক্টে যেহেতু ডেরিভেটিভটা হচ্ছে, তাই ওমেগাটা আবার সামনে একবার চলে আসবে, এবং সেটা কি হয়ে যাবে, -ω² sin ωt। এবং এই যে অ্যাক্সিলারেশনটা যেটা হবে কখন, ম্যাক্সিমাম যখন হবে, মানে এই যে a sin ωt মানেই তোমরা দেখো বুঝতে পারছো যে এটাকেই এক্স বলে। এক্স মানেই তো a sin ωt, তাই এই যে a sin ωt এর জায়গায় আমরা এক্স ও লিখতে পারি, এবং সেই কারণে অ্যাক্সিলারেশন হচ্ছে -ω²x। এবং সরণ এক্স, মানে এই জিনিসগুলো এখানে আবার বলা হয়েছে। আর এটা হচ্ছে আমি হচ্ছে ত্বরণ। এবং এই যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে কি বলা হচ্ছে, বেগ সরণের থেকে π/2 এগিয়ে। বেগ সরণের থেকে π/2 এগিয়ে কথাটার মানে হচ্ছে, দেখো বেগ এবং সরণ এই দুটোর থেকে দেখো একটা সাইন একটা কস, এবং সাইন আর কস আমি একটু আগেই বললাম, সেটা হচ্ছে 90 ডিগ্রি এগিয়ে থাকে। এবং ত্বরণ সরণের থেকে পাই পিছিয়ে। এটার মানে কি, পাই পিছিয়ে থাকার মানে হচ্ছে 180 ডিগ্রি। এবং 180 ডিগ্রি হলে কি হবে, সাইনই হবে, কিন্তু সেটা বিপরীত দিকে হয়ে যাবে। তাহলে দেখো, sin ωtটা sin ωt আছে, কিন্তু সামনে জাস্ট একটা মাইনাস চলে এসেছে, যেটা আমি একটু আগে গ্রাফের মাধ্যমেও দেখালাম। খুব দ্রুত দেখাচ্ছি, আমি বুঝতে পারছি হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু এটা জাস্ট রিভিশনের জন্য তোমরা মনে রেখে দাও। আমি অবশ্যই পরে খুব ভালো করে সময় পেলে অবশ্যই বোঝাবো। তো এই যে এক নজরে সারাংশ কি না, ভেলোসিটি কখন 0 হবে, যেটা আমি একদম সবার প্রথমে জিজ্ঞেস করেছিলাম, যে ভেলোসিটি কখন 0 হবে, যখন এটা +-a তে থাকবে। তেমন সরণটা a মানে কি, a মানে বিস্তার। তার মানে বিস্তারের যেটা ম্যাক্সিমাম জায়গা, সেইখানে যখন থাকবে, বা বিস্তারের যখন একদম নেগেটিভ জায়গা, মানে উল্টো দিকে এবং সোজা দিকে, যে টাইম গুলো, যে
ডিস্টেন্সটা তোমার ম্যাক্সিমাম বিস্তার বা অ্যামপ্লিটিউড, সেখানে তোমার ভেলোসিটিটা হয়ে যাবে 0। এবং ভেলোসিটি ম্যাক্সিমাম কখন হবে, যখন তুমি মিন পজিশনে আছো, x ইজ ইকুয়াল টু 0 তে আছো। তার মানে ম্যাক্সিমাম এখানে হচ্ছে 0 হবে, এবং ম্যাক্সিমাম কখন হবে, যখন মাঝে আছো। আবার এখানে কি হয়ে যাবে, 0 হবে। আবার যখন মাঝে আছো তখন হচ্ছে ম্যাক্সিমাম হয়ে যাবে। কিন্তু অ্যাক্সিলারেশনটা ঠিক তার উল্টো হবে। অ্যাক্সিলারেশন কি হবে, 0 হবে যখন তুমি একদম মাঝখানে আছো। কারণ যখন তুমি একদম মাঝখানে আছো তখন তোমার উপর কোনো ধরনের রিস্টোরিং ফোর্স কাজ করছে না। তোমরা সকলেই পড়েছো, আমি ইলাস্টিসিটিতেও পড়িয়েছি, পেন্ডুলাম দুলছে কেন, দুলছে অবশ্যই রিস্টোরিং ফোর্সের জন্য। ঠিক আছে, যে যে তুমি মিন পজিশন থেকে যতটাকে দূরে সরাবে তত মিন পজিশনে আসার চেষ্টা করবে। তাই যখন মিন পজিশনে আসে অর্থাৎ সাম্যাবস্থায় থাকে, তখন তার উপর কোনো বল প্রযুক্ত হয় না। এবং নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী তোমরা জানো যে কোনো বল যখন প্রযুক্ত হবে না কোনো বস্তুর ওপর, তখন তার অ্যাক্সিলারেশন বা ত্বরণ শূন্য হবে। এবং এইটাই বলা হচ্ছে যখন অ্যাক্সিলারেশন কখন শূন্য হয়, তোমরা এখানে পেন্ডুলামেও দেখতে পাচ্ছ, যখন ও মিন পজিশনে থাকে। এবং যেহেতু ওই সময় ওর ত্বরণ শূন্য, তার মানে কি গতিবেগের পরিবর্তনের হার শূন্য। মাথায় ভালো করে বোঝার চেষ্টা করে দেখো, নিউটনের দ্বিতীয় সূত্র প্রথম সেমিস্টারে যা পড়েছে সমস্ত কিছু এখানে অ্যাপ্লাইড হচ্ছে। তাই এই সময়টাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভেলোসিটি। দেখো x ইজ ইকুয়াল টু 0 তে ভিটা হচ্ছে ম্যাক্সিমাম। তার কারণ কি, এর থেকে বেশি তো আর বাড়বে না, এর থেকে বেশি আর বাড়বে না। তাই এই সময় বেগের কোনো পরিবর্তনও হবে না। যেহেতু এটাই ম্যাক্সিমাম ভেলোসিটি, তাই এই সময় থেকে আর ভেলোসিটি বাড়ছে না। তার মানে কি, ভেলোসিটির পরিবর্তন হচ্ছে না। তাই অ্যাক্সিলারেশন শূন্য হয়ে যাচ্ছে। তাই যে পজিশনে ভেলোসিটি ম্যাক্সিমাম বা বেগ ম্যাক্সিমাম, সেই পজিশনেই ত্বরণটা হয়ে যাচ্ছে 0। এবং ত্বরণটা কখন ম্যাক্সিমাম হবে, যখন বেগটা হয়ে যাচ্ছে 0, অর্থাৎ x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a তে। তার মানে যেখানে বেগ 0 সেখানে ত্বরণ শূন্য, যেখানে বেগ ম্যাক্সিমাম সেখানে হচ্ছে ত্বরণ শূন্য। ঠিক আছে, বেগ ম্যাক্সিমাম হলে ত্বরণ শূন্য হবে, এবং বেগ শূন্য হলে ত্বরণ ম্যাক্সিমাম হবে। এটাই হচ্ছে জাস্ট তোমাদের কনসেপ্টে ভালো করে ঢুকিয়ে রাখো মাথায়। তো সরল দোলগতিতে কণার গতিশক্তি 3 প্রকারের হয়। 3 প্রকারের গতিশক্তি শুধু সরল দোলগতিতে নয়, সব সময়ই হচ্ছে। সেটা হচ্ছে কি, মানে গতিশক্তি 3 ধরনের শক্তি, মানে যান্ত্রিক শক্তি আসলে 3 ধরনের হচ্ছে, 3 ধরনের নয় আসলে 2 ধরনের। একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। এবং তাই এই দুটোকে যোগ করলে যেটা হবে সেটা হবে মোট যান্ত্রিক শক্তি। গতিশক্তি, স্থিতিশক্তি এবং যান্ত্রিক শক্তি। সুতরাং তোমরা এই যে গতিশক্তি, কাইনেটিক এনার্জি, তোমরা সকলেই জানো কি না, হাফ এম ভি স্কোয়ার, তোমরা সকলেই পড়েছো। স্থিতিশক্তি কি, পোটেনশিয়াল এনার্জি। তোমাদের আশা করি মনে আছে, আমি গ্র্যাভিটেশনের সময় বলেছিলাম যে পোটেনশিয়াল জিনিসটা যদি বুঝে যাও, বিভিন্ন জায়গার পোটেনশিয়াল এনার্জিটা বুঝতে পারবে। গ্র্যাভিটেশনে তোমরা বলেছিলাম যে GMM বাই আর মাইনাস হলে সেটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি হয়। এবং সেই একই জিনিস এখানেও পোটেনশিয়াল এনার্জি হবে। কখন, যখন, মানে কি পোটেনশিয়াল এনার্জি আমি তোমাদের কি বলেছিলাম, যে কোনো একটা ফোর্সের বিরুদ্ধে তুমি যখন কাজ করবে, সেই কাজটা ওই সিস্টেমের মধ্যে স্টোরড হয়ে থাকবে। তাই একটা পেন্ডুলাম যখন দুলছে, এখানে ধরো একটা পেন্ডুলাম এরকম ভাবে ছিল, এবং সেটাকে তুমি বল দিয়ে সরিয়ে এখানে নিয়ে চলে এসেছো। এবং সেই কারণে কি হচ্ছে, তুমি কাজ করেছো পৃথিবীর অভিকর্ষজ বলের বিরুদ্ধে, তুমি ওটাকে ঠেলেছো। তাই এই পজিশনে তোমার করা কাজটা কিন্তু পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোরড হয়ে থাকবে। তো সেটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এবং তারপর তুমি যখন যেই এটাকে ছেড়ে দেবে, তখনই এটা এরকম এরকম ভাবে দুলতে থাকবে, এরকম ভাবে দুলতে থাকবে। এবং টোটাল যে এনার্জিটা সেটা কিন্তু সবসময় কনজার্ভ থাকবে। কনজার্ভ থাকবে মানে কি, সবসময় সংরক্ষিত থাকবে। সমস্ত যে টোটাল এনার্জিটা, সেটা সমস্ত জায়গাতেই তোমরা দেখেছো যে কনজারভেটিভ ফোর্স ফিল্ড যদি হয়, যদি সেখানে কোনো ফ্রিকশন না থাকে বা কিছু না থাকে, তাহলে সেটা কিন্তু সংরক্ষিত থাকে। তো এই যে মোট যান্ত্রিক শক্তি যেটা, সেটা সবসময় সংরক্ষিত থাকবে। এবং গতিশক্তি, স্থিতিশক্তি এবং মোট যান্ত্রিক শক্তি, ঠিক আছে, সেটা হচ্ছে মোট যান্ত্রিক শক্তিটা হচ্ছে আসলে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। এবার আমরা কি করে এই জিনিসগুলোর এক্সপ্রেশনটা বের করব? আমরা সকলেই জানি যে গতিশক্তির মানে কি না, হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা প্রথমেই যখন চ্যাপ্টারটা শুরু করলাম, তখন আমি কি বলেছিলাম যে ভি ইজ ইকুয়াল টু কি, যে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই যে ভি স্কোয়ারের জায়গায় যদি ওটা পুট করে দাও,
তাহলেই তুমি সব পেয়ে যাবে যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি একটা পেন্ডুলামের কত হয়। গতিশক্তি একটা পেন্ডুলামের হয় হাফ এম ওমেগা স্কোয়ার, সরি, হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এ মানে কি, এ হচ্ছে বিস্তার, তার মানে এই যে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে একটা কনস্ট্যান্ট রাশি। এখানে একটাই মাত্র রাশি আছে যেটা ভেরিয়েবল বা চলরাশি, সেটা হচ্ছে এক্স। তার মানে কি, তোমার মিন পজিশন থেকে কতটা দূরে তুমি আছো, তুমি এখান থেকে খুব ভালো রকম ভাবে বুঝতে পারছো যে কাইনেটিক এনার্জিটা, তার মানে এই যে এক্স যেটা, তার একটা ফাংশন। তাহলে তোমরা এখন এই ফাংশনটা থেকেই বুঝতে পারছো যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কখন হবে, যখন, যেহেতু এটা মাইনাস সাইন করা আছে, তার মানে যত কম বিয়োগ করবে, যখন এটা জিরো হয়ে যাবে তখনই তো এই পুরো জিনিসটা ম্যাক্সিমাম হবে। কারণ তুমি যদি এটাকে 1 2 3 4 করো, তার মানে এটা তো মাইনাস হচ্ছে, তার মানে যেহেতু মাইনাস হচ্ছে, তাই কোনো জিনিস যখন মাইনাস হয় তখন সেটা সব থেকে ম্যাক্সিমাম কখন হয়, যখন সেই জিনিসটা জিরো হয়ে যায়। তো সেই কারণে এই জিনিসটা যখন তোমরা জিরো পুট করবে, এই পুরো যে সমীকরণটা সেটা ম্যাক্সিমাম হবে। তো এটাই এখানে বলা হচ্ছে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু জিরোতে, দেখো আমি আগেই বলেছিলাম, সেটা ইনটিউশন থেকে, চিন্তা ভাবনা থেকে তোমাদেরকে বলতে বলেছিলাম, কিন্তু এখন দেখো ম্যাথমেটিক্যালিও এটাই প্রমাণ হচ্ছে যে যখন এক্স ইজ ইকুয়াল টু জিরো, তখন আমার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়ে যাবে। তার মানে যখন এখানে আমরা এক্স ইজ ইকুয়াল টু জিরো পুট করব, তখন আমরা কি পাবো, যে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, দেখো সেটাই বলা হচ্ছে। এবং যখন এক্স এর ভ্যালু যখন এ হবে, তখন কি হবে, তখন এটা কি হয়ে যাবে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় আমি কি লিখবো, এ স্কোয়ার। তার মানে যখন এক্স ইজ ইকুয়াল টু এ, তখন কি হয়ে যাবে, এই পুরো জিনিসটাই তো জিরো হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, জিরো। তার মানে কি, যখন এক্সট্রিম পজিশনে যাচ্ছে, যখন আমার বিস্তারটা ম্যাক্সিমাম হচ্ছে, মানে কি মিন পজিশন থেকে সব থেকে দূরে চলে যাচ্ছে, তখন এর গতিশক্তি জিরো হয়ে যাচ্ছে। সে তো হবেই, কারণ তখন তো গতিই জিরো। যদি গতি জিরো হয় তাহলে গতিশক্তিও জিরো হবে। তাহলে আমার টোটাল এনার্জিটার কি হচ্ছে, এখানে তো আমার গতিশক্তি ছিল একটা, ম্যাক্সিমাম গতিশক্তি ছিল, তারপরে যখন আমি এই এক্সট্রিম পজিশনে চলে যাচ্ছি, যখন একদম ধারের পজিশনে চলে যাচ্ছি, তখন আমার কাইনেটিক এনার্জি জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমার এনার্জিটা যাচ্ছে কোথায়, এনার্জিটা তখন কনভার্ট হয়ে যাচ্ছে পোটেনশিয়াল এনার্জিতে। কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, গতিশক্তি আর স্থিতিশক্তি। তার মানে যখন গতিশক্তি ম্যাক্সিমাম বা সব থেকে বেশি, তখন স্থিতিশক্তি মিনিমাম, মানে সব থেকে কম। আর যখন স্থিতিশক্তি সব থেকে বেশি, তখন গতিশক্তি সব থেকে কম। তো এটাই তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে কিরকম ভাবে স্থিতিশক্তি ক্যালকুলেট করতে হয়। মনে না থাকলেও মাথায় রাখবে, আরেকবার আমি বলছি, যে তোমার করা কার্য সেটাই শক্তি হিসাবে স্টোর হয়ে থাকে, যেরকম গ্র্যাভিটেশন আমি বলেছিলাম। তাহলে দেখো এখানে ফোর্স হচ্ছে একটা, যেটা রিস্টোরিং ফোর্স, যেটা পেন্ডুলামকে মিন পজিশন থেকে দূরে যেতে দিচ্ছে না, সবসময় এইদিকে টানছে, সেটা হচ্ছে রিস্টোরিং ফোর্স। এবং সেই রিস্টোরিং ফোর্সটা কত, যে এম ওমেগা স্কোয়ার এক্স। এবং তুমি এই ফোর্সের বিরুদ্ধেই তো পেন্ডুলামটাকে ঠেলে এদিকে নিয়ে যাচ্ছ। তাহলে এম ওমেগা স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, তোমার কৃতকার্য, তুমি কতটা কার্য করবে সেটাই তো তোমার শক্তি। তো তুমি কতটা কার্য করবে না, সেটা জিরো থেকে এক্স নিয়ে যেতে যেতে তুমি যতটা কাজ করবে, মানে কি এম ওমেগা স্কোয়ার এক্স ইন্টু একটুখানি ডিএক্স প্লাস এম ওমেগা স্কোয়ার এক্স প্লাস ইন্টু আরেকটুখানি ডিএক্স প্লাস, এরকম করে তুমি যতটা সরাবে, কতটা সরাবে, একদম জিরো থেকে এক্স অব্দি সরাবে। তো এইটাকেই লেখা হয় এইরকম ভাবে, এইটাকে, এই পুরো যে যোগ করাটাকেই এরকম ভাবে লেখা হয়, যে জিরো টু এক্স এম ওমেগা স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এবং এই লেখার কায়দাটাকে বলা হয় ইন্টিগ্রেশন। আসলে জিনিসটা কিন্তু যোগ করা। তো এই যে যোগ করলে, ইন্টিগ্রেশন তোমরা যখন পড়বে, তোমরা তখন ভালোভাবে বুঝে যাবে এটা, সেটা কি না, এটা করলে হবে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তার মানে কি, এটা হচ্ছে তোমার স্থিতিশক্তি। এবং তুমি এখানেও খেয়াল করে দেখো যে স্থিতিশক্তিটাও কিন্তু এক্স এরই ফাংশন। তাহলে এবার আমাকে বলতে হবে, তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো যে এটা কখন মিনিমাম হবে, কখন জিরো হবে, কারণ এখানে এক্স তো গুণ করা আছে। তাহলে এই গুণটা যদি আমরা জিরো দিয়ে গুণ করে দিই, তাহলে এটা মিনিমাম হবে। তার মানে এক্স এর ভ্যালু যখন জিরো, তখন এই যে আমার স্থিতিশক্তিটা
তো সেটাও হয়ে যাবে 0। এবার তোমরা ভেবে দেখার চেষ্টা করো, এক্স এর ভ্যালু যখন 0 তখন গতিশক্তি কি ছিল? ম্যাক্সিমাম ছিল। তার মানে যখন গতিশক্তি ম্যাক্সিমাম, এক্স এর পজিশন 0, মানে এটা মিন পজিশনে আছে, মানে একদম স্ট্রেট দাঁড়িয়ে আছে, না এদিকে আছে না এদিকে আছে। তো স্ট্রেট দাঁড়িয়ে থাকলে গতিশক্তিটা 0 হয়ে যাচ্ছে, গতিশক্তিটা ম্যাক্সিমাম হচ্ছে, এবং সেই সময়ে আমার স্থিতিশক্তিটা 0 হয়ে যাচ্ছে। তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো যে স্থিতিশক্তিটা কখন ম্যাক্সিমাম হবে? যখন এক্স ম্যাক্সিমাম হবে। এক্স মানে কি? মিন পজিশন থেকে যে কতটা দূরত্ব আছে সেইটা। তো মিন পজিশন থেকে কতটা দূরত্ব আছে সেটা কোনটা ম্যাক্সিমাম? না, সেটা হচ্ছে ওটার যে বিস্তার, যেটা সেই বিস্তারটা এ। তার মানে এর বেশি তো ও যেতে পারবে না, কারণ ওটাকেই তো বলা হয় বিস্তার। তার মানে এক্স এর জায়গায় যদি তুমি এ বসিয়ে দাও, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এই যে জিনিসটা সেইটাই হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি বা ম্যাক্সিমাম স্থিতিশক্তি, বা সেটাকে বলা হচ্ছে ইউ ম্যাক্স। এবার তোমরা ভালো করে বুঝতে পারছো যে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ তে গতিশক্তি কত ছিল? গতিশক্তি কিন্তু ছিল 0। তার মানে যখন গতিশক্তি 0 তখন এই সময়ে আমরা পাচ্ছি ইউ ম্যাক্স, এবং যখন গতিশক্তি ম্যাক্সিমাম তখন আমরা পাচ্ছি ইউ মিন, মানে ইউ ইজ ইকুয়াল টু 0, ইউ মিনিমাম। তার মানে একটা যখন কম অন্যটা বেশি, এবং অন্যটা যখন কম তখন আর একটা বেশি। এটা তোমরা এখানে খুব ভালোভাবে বুঝতে পারবে যদি আমি তোমাদেরকে এইটা দেখাই। তোমরা এই জিনিসটা খেয়াল করার চেষ্টা করো, বাঁ দিকে যে কার্ভটা হচ্ছে, বাঁ দিকে এই যে এই জিনিসটা, যে এই যে সবুজ যে জিনিসটা সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তোমরা এই যে বাঁ দিকে যদি খেয়াল করো, তাহলে এই যে সবুজ যে জিনিসটা সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, যেটা একদম লাস্টে আছে, একদম বাঁ দিকে আছে। নীল যে জিনিসটা সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যেটা বাঁ দিক থেকে 2 নম্বরে আছে। এবং টোটাল এনার্জিটা দেখো একটা ফিক্সড আছে, কিন্তু তার মধ্যে নীল আর সবুজের পরিমাণটা বাড়ছে। ঠিক আছে, এবার দেখো ভালো করে বুঝতে পারবে, টোটাল এনার্জিটা ফিক্সড আছে, কিন্তু সবাই দেখতে পাচ্ছ আশা করি, টোটাল এনার্জিটা ফিক্সড আছে, কিন্তু তার মধ্যে নীল আর সবুজের পরিমাণটা বাড়ছে কমছে, কিন্তু দুজনের যোগফলটা কিন্তু সবসময় একই আছে। একদম বাঁ দিকে যেটা আছে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, সবুজটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, নীল যে জিনিসটা সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, এবং তারপরে দেখো ই টোটাল লেখা আছে, সেইটা হচ্ছে আমার টোটাল এনার্জি, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তার মানে আমি কি বোঝাতে চাইছি, যে এই যে দুটো জিনিস যখন তোমরা যোগ করবে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তখন তোমরা পাবে যে হাফ এম ওমেগা এ স্কোয়ার। দেখো এখানে কোনো এক্স নেই, তার মানে এখানে কোনো চলরাশি নেই, এই পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে একটা ফিক্সড। তার মানে সেটাই বলা হচ্ছে যে এসএইচএম এ বা সিম্পল হারমোনিক মোশনে মোট শক্তি ধ্রুব, এবং এটি অবস্থার উপর নির্ভরই করে না, অবস্থানের উপর। এটাই এখানে বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে। এবং এই জিনিসটাই কিন্তু এখানে বলা হয়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি না, এমন একটা পজিশন আছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে গতিশক্তি বাড়ছে, স্থিতিশক্তি কমছে, আবার স্থিতিশক্তি বাড়ছে, গতিশক্তি কমছে। আমার একটা হাত যদি গতিশক্তি হয়, একটা হাত যদি স্থিতিশক্তি হয়, তাহলে এরকম ভাবে বাড়ছে কমছে। তাহলে এমন একটা পজিশন আছে যে পজিশনে গতিশক্তি সমান স্থিতিশক্তি হবে। সেটা কি করে আমরা বের করব? না, গতিশক্তি সমান স্থিতিশক্তি কি কখন হবে? না, হাফ, আমরা কি লিখবো, কাইনেটিক এনার্জি কত ছিল আমাদের? হাফ এম ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আমাদের কাইনেটিক এনার্জি। এবং এইটা সমান হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার যদি হয়ে যায় এমন একটা পার্টিকুলার এক্স এর জন্য, তখন সেই পজিশনটা মানে এরকম ভাবে উঠছে নামছে উঠছে নামছে, তো একটা কোন পজিশন আছে যখন এটা সমান হবে। তো সেখান থেকে এই ইকুয়েশন থেকে যদি আমরা এক্স এর ভ্যালুটা বের করি, তাহলে কি পাবো আমরা? এক্স এর ভ্যালু যেটা পাবো সেটাই এখানে লেখা আছে, দেখো, a/√2, এক্স ইজ ইকুয়াল টু a/√2। এই যে পজিশনটা, মানে সেটা এদিকেও বাঁ দিকেও হতে পারে, ডান দিকেও হতে পারে, সেই কারণে লেখা আছে প্লাস অথবা মাইনাস। দেখো এই যে মাইনাসটাও হতে পারে বা প্লাস হতে পারে, এই দুটোতেই
গতিশক্তি সমান স্থিতিশক্তি হয়ে যাবে। ঠিক আছে, আর বাকি কোথায় জিরো হবে না জিরো হবে এটা আশা করি তোমরা এখন বুঝতেই পেরেছো। তো এবার দেখো অর্ধেক শক্তির অবস্থান, যেটা আমি বললাম যে সেটা কি হয়, প্লাস মাইনাস a/2 তে অর্ধেক শক্তি হবে। এইটা হচ্ছে তোমাদের, তার মানে এবার পরীক্ষার জন্য কি জিনিস তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই গতিশক্তি তার ইকুয়েশন, স্থিতিশক্তি সেটার ইকুয়েশন, এবং এই দুটোকে যোগ করলে মোট শক্তি সেটার ইকুয়েশন। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? তো চলো একটা অঙ্ক করে নিই। অঙ্কটা কি বলা হচ্ছে যে 2 গ্রাম ভর বিশিষ্ট একটি কণা সরল দোলগতিতে x = 4 sin 4πt সেন্টিমিটার দ্বারা নির্দেশিত হলে কণাটির মোট যান্ত্রিক শক্তি কত হবে? ঠিক আছে, তো আমরা কি দেখলাম যে x = a sin ω t এইরকম ভাবে লেখা হয়। তার মানে এইটাকে বলা হয় বিস্তার, এইটা হচ্ছে কৌণিক বেগ, এবং এইটা হচ্ছে আমাদের টাইম। তো তার মানে এইটাকে যদি তোমরা এটার সঙ্গে তুলনা করো তাহলে দেখতে পাবে a সমান কত হচ্ছে, a সমান হচ্ছে 4, তারপরে সাইন আছে, টিও আছে, আর তার মানে ওমেগা সমান 4π। যদি এটা হয় তাহলে মোট যান্ত্রিক শক্তি কত হবে? মোট যান্ত্রিক শক্তি যেটা হয় E = কি দেখলাম একটু আগে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি সমান যান্ত্রিক শক্তি, টোটাল যান্ত্রিক শক্তি m²a²। এটাই হচ্ছে কত, টোটাল যান্ত্রিক শক্তি। তো ওমেগা আমরা পেয়ে গেছি, ওমেগা হচ্ছে 4π, এও আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে 4, এবং মাসও আমরা পেয়ে গেছি যেটা অঙ্কেই বলে দেওয়া হয়েছে 2 গ্রাম। তাহলে এটা আর কিছুই না, 1/2 × 2 × ω² মানে কি 4π এর হোল স্কোয়ার ইন্টু a², a মানে কত, a মানে 4, তাহলে 4²। এটাই জাস্ট এখানে করতে হবে। তার মানে 2 2 কেটে গেল, এবং 16 × 16 × π²। তো 16 × 16 কত হয়, 256 π²। এবং এটা যেহেতু সিজিএস ইউনিটে আছে গ্রাম, তার মানে আর হবে আমার এনার্জির ইউনিট। তো এটা হচ্ছে আমার টোটাল এনার্জি। এরকম ভাবে তোমাদেরকে অঙ্কগুলো করে ফেলতে হবে, খুব সহজেই এগুলো হয়ে যাবে। এরপর দেখো, কণা প্রান্ত বিন্দু থেকে যাত্রা শুরু করে। এই কথাটা ইম্পর্টেন্ট, একটা কণা প্রান্ত বিন্দু থেকে যাত্রা শুরু করে, তার মানে কি, তার মানে এই যে পেন্ডুলামটা, এটা হচ্ছে আমার মেইন পজিশন, কিন্তু পেন্ডুলামটা যাত্রা শুরু করছে এখান থেকে। মানে কি, সময় t = 0-তে, মানে যখন সময় ছিল 0 তখন এ কিন্তু তার ম্যাক্সিমাম পজিশনে ছিল। এক্স হচ্ছে এক্স টি, এক্স কোথায় ছিল, এ পজিশনে ছিল, যেটা হচ্ছে তার বিস্তার। ম্যাক্সিমাম পজিশন থেকে আমি শুরু করছি। তার মানে এটাকে যদি তোমরা গ্রাফ হিসাবে দেখো, তাহলে এটা যদি আমার সময় হয়, তাহলে সময় যখন 0 ছিল তখন তার ম্যাক্সিমাম জায়গাটায় ও ছিল, তারপরও আস্তে আস্তে কমেছে। কারণ কি, কারণ ও এই দিকে এসেছে এবং এই পজিশনে ও 0 হয়েছে, তার মানে ও আস্তে আস্তে কমেছে, দিয়ে আবার বেড়েছে, এইরকম হয়েছে। তাহলে তোমরা আমাকে বলো যে এটা কিসের কি গ্রাফ? এই যে গ্রাফটা আমি আঁকলাম, এটা কিসের গ্রাফ? কে বলবে? এই যে গ্রাফটা আমি আঁকলাম, এটা কোন গ্রাফ? এই গ্রাফটাকে কি বলে? শ্রেয়া বলবে। রক্তিম? স্যার এটা সেই কসের গ্রাফটা? একদম, এটা হচ্ছে কস। তাহলে কারণ কি, কসটা হচ্ছে 0-তে ম্যাক্সিমাম হয়। তো তাহলে আমাদের যে ইকুয়েশনটা, যেটা এটা হচ্ছে কনসেপ্ট থেকে তোমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে ইকুয়েশনটা যেটা আমরা লিখবো সেটা হচ্ছে a cos ω t। এটা হচ্ছে আমাদের ডিসটেন্সের ইকুয়েশন। তাহলে বলছে যে প্রান্ত বিন্দু থেকে যাত্রা শুরু করে সময় t/12, এই সময়ে তার গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত নির্ণয় করো। এই যে সময়টা আছে, এই সময়ে গতিশক্তি এবং স্থিতিশক্তির যে অনুপাত, সেইটা নির্ণয় করতে বলা হচ্ছে। তো তাহলে
কিরকম ভাবে তোমরা করবে না, দেখো টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি বাই 12 বলা হয়েছে, তাহলে আমাদেরকে এই ওমেগা টিটা বের করতে হবে। তার মানে ওমেগা টি, এটা মানে কত হবে, ওমেগা মানে কি, ওমেগা মানে, আচ্ছা টি মানে হচ্ছে 2π/ওমেগা, তার মানে ওমেগা মানে হচ্ছে 2π/ক্যাপিটাল টি। তাহলে ওমেগা মানে কি 2π/ক্যাপিটাল টি ইন্টু টি। তো ক্যাপিটাল টি মানে হচ্ছে, আচ্ছা এই যে টি যে সময়টা সেটা হচ্ছে t/12, তার মানে 2π/ক্যাপিটাল টি ইন্টু ক্যাপিটাল T/12। এই যে টি আর টি কেটে গেল, তাহলে হচ্ছে π/6। তার মানে ওই সময়ে ওমেগা টির যে ভ্যালুটা সেটা হয়ে যাচ্ছে π/6। তাহলে x ইজ ইকুয়াল টু a cos π/6। তো cos π/6 মানে কত হচ্ছে, যে a cos, cos আর লিখবো না, এটা কি হয় √3/2। তার মানে এইটা হচ্ছে আমার এক্স, এবং এই সময়ে a ইন্টু √3/2, এই সময়ে গতিশক্তি এবং স্থিতিশক্তির অনুপাতটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো গতিশক্তি এবং স্থিতিশক্তির যে ফর্মুলা আছে সেটা তোমরা ভালো করেই বুঝতে পারছো যে এটা ওখান থেকে করতে হবে, যে কিরকম হবে, যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি হয়, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং পোটেনশিয়াল এনার্জি যেটা কি হয় সেটা হয় হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তার মানে কাইনেটিক এনার্জি ইজ টু পোটেনশিয়াল এনার্জি হলে কি হবে না, এই যে হাফ এম ওমেগা স্কোয়ার এই দুটো কেটে যাবে, এবং কি থাকবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার, এবং এক্স এর যে ভ্যালুটা সেটা কি a√3/2। ঠিক আছে, তো a√3/2 যদি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কি এ স্কোয়ার ইন্টু 3/4 ইজ টু এ স্কোয়ার ইন্টু 3/4। তো দেখো এ স্কোয়ার যদি কেটে যায় এখান থেকে, তাহলে কি থাকবে 1 মাইনাস 3/4 ইজ টু 3/4। তার মানে 1/4 ইজ টু 3/4, তার মানে 1:3। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে অনুপাত। দেখো কতটা কনসেপচুয়াল জিনিস, কিন্তু তোমাদের কনসেপ্ট দিয়ে তোমরা তখনই করতে পারবে যখন তুমি এই জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, বুঝতে না পারলে কিন্তু আমাকে জিজ্ঞেস করবে, আমি সব সময় আছি। আমি জাস্ট তোমাদেরকে স্পিডে বলছি এই কারণে যাতে একটা ধারণা তৈরি হয় যে কিরকম আছে। ঠিক আছে, যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হলে সেটা কিন্তু তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো আমি সেটা আরো ডিটেলসে বলতে পারবো। এরপরে দেখো আরেকটা অঙ্ক কি বলা হচ্ছে, যে ভর সেটা হচ্ছে যদি 5 গ্রাম হয়, মধ্য অবস্থানে বেগ 10 সেন্টিমিটার/সেকেন্ড, তো মোট যান্ত্রিক শক্তি নির্ণয় করো। মধ্য অবস্থানে বেগ হচ্ছে 10 সেন্টিমিটার/সেকেন্ড, তাহলে সেই সময় আমার মোট যান্ত্রিক শক্তি নির্ণয় করো। মোট যান্ত্রিক শক্তি বলা হচ্ছে এবং মধ্য অবস্থানে বলা হচ্ছে। তো মধ্য অবস্থান মানে কি, মানে মিন পজিশন, মানে এটা যদি আমার মিন পজিশন হয়, তখন একটা পেন্ডুলাম ধরে এইভাবে দুলছে, ও এদিকে যাচ্ছে তারপর এদিকে যাচ্ছে, তো মিন পজিশন মানে ও যখন এই জায়গায় ছিল সেই জায়গাটা। তো এইখানে আমার পোটেনশিয়াল এনার্জি কত হবে, পোটেনশিয়াল এনার্জি হবে ইউ ইজ ইকুয়াল টু 0 হবে, এবং তাই টোটাল আমার এনার্জি, মোট যান্ত্রিক শক্তি হচ্ছে, মোট এনার্জি হচ্ছে কি হবে, জাস্ট হাফ এম ভি স্কোয়ার। জাস্ট কাইনেটিক এনার্জিটাই হবে আমার মোট এনার্জি। কারণ কি, মোট এনার্জিটা সবসময় কনজার্ভ, যখন ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হবে তখন মিনিমাম পোটেনশিয়াল এনার্জি হবে। তো মোট যান্ত্রিক শক্তি যতই নির্ণয় করতে বলা হোক না কেন, মধ্য অবস্থান বলার জন্য মোট যান্ত্রিক শক্তিটাই হয়ে যাবে জাস্ট হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা দেখো কনসেপ্টটা ভালো থাকলে অঙ্কটার মধ্যে কিছুই নেই। হাফ এম কত বলেছে 5 গ্রাম, এবং ভি কত বলেছে 10, তার মানে 10 স্কোয়ার। তার মানে কত হচ্ছে, এটাও 100, 100কে 2 দিয়ে ভাগ করলে হবে 50 ইন্টু 5, তাহলে কত হচ্ছে 250। এবং এটা সিজিএস ইউনিটে আছে, তার মানে এটা ইউনিটটা হবে এনার্জির আর।
এটা হচ্ছে আমার মোট যান্ত্রিক শক্তি। তার মানে পুরোটাই কনসেপচুয়াল, এখানে পুরোটাই কনসেপচুয়াল, তোমরা ভালো করে বুঝতে হবে যে কি বলা হচ্ছে। দেখো, সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির অনুপাত বলে দেওয়া হয়েছে, যেটা একটু আগে বের করলাম, কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির অনুপাত। বিস্তারটা জানতে চাওয়া হচ্ছে। তো আমরা একটু আগেই দেখেছি, তাই আমি ওই অঙ্কটা করব না, আর একটু আগেই দেখেছি যে কাইনেটিক এনার্জি, মানে ওই পার্টটা করবো না, বাকিটা দেখে বলে দিচ্ছি কোথা থেকে। দেখো, কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জিটা দেখো আমরা এখানে বের করেছি, এবং এটা দেখো তোমরা যে কি হয়, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির অনুপাত, তো সেইটা এখানে বলে দিয়েছে। তার মানে কি a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এই জিনিসটা বলেছে 3/2, এবং বলে দিয়েছে যে এক্স ইজ ইকুয়াল টু 2। তার মানে কি a স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 3/2, এটাই বলে দিয়েছে। তাহলে এ বের করতে বলেছে। দেখো কত সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক, কিন্তু তোমাদের বুঝতে হবে যে কোথায় কোনটা কখন কিভাবে পুট করব। তাহলে কি হচ্ছে যে a স্কোয়ার বাই 4 মাইনাস 1 সমান 3/2। তার মানে 1টাকে এদিকে দুদিকেই যদি আমরা, এটা হচ্ছে +1 হয়ে যাচ্ছে, এবং এখান থেকে কি হচ্ছে 2, 3 আর 5, 5 এর 2, এবং তারপরে a স্কোয়ার কত হচ্ছে 20/2 সমান 10। তার মানে a হচ্ছে √10, এ হচ্ছে √10। তার মানে আনসার যেটা হবে বিস্তার, সেটা হবে √10। সহজ অঙ্ক, ভাবতে পারলেই সহজ, সহজ ভাবে ভাবতে পারলেই অঙ্ক খুবই সহজ, কিন্তু তোমাদেরকে কিরকম ভাবে ভাবতে হবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি একটা ক্লাসে। এরপর পুরোটাই তোমাদের নিজস্ব প্র্যাকটিস, তোমরা কিরকম ভাবে এই পুরো জিনিসটাকে বুঝতে চাইছো সেটা। এবার দেখো, দোলন কাল হচ্ছে t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, আর ভর কত হচ্ছে বলা হচ্ছে 10 গ্রাম, এবং বিস্তারও বলে দেওয়া হচ্ছে। তাহলে মোট যান্ত্রিক শক্তি নির্ণয় করতে বলা হচ্ছে। মোট যান্ত্রিক শক্তি আমি কখন পাবো? যখন আমি ওমেগাটাকে বের করতে পারবো। টি যেই বলে দেওয়া হচ্ছে না, তো টি থেকে আমরা ওমেগা বের করব। ওমেগা হচ্ছে 2π/t, টি মানে কি দোলন কাল, তো ওমেগা টি বলা হচ্ছে 2 সেকেন্ড, তার মানে এটা হচ্ছে 2π ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে পাই। যেই এটা হয়ে গেল, তাহলে আমার এনার্জি কত হচ্ছে হাফ, টোটাল এনার্জি কত হবে হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার। এটাই হচ্ছে টোটাল এনার্জি হয়, তোমাদের যখন আমি ফর্মুলায় দেখালাম যে এটাই হচ্ছে আমার টোটাল এনার্জি হবে। এবং এখানে কোনো এক্স এর মান থাকবেই না, কারণ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা সবসময় কনস্ট্যান্ট, এবং সেই কারণে এ দেখো এখানে বলেই দেওয়া হয়েছে, এবং ওমেগাটাও আমরা পেয়ে গেছি, আর এম ও বলে দেওয়া হয়েছে। তাহলে কি হবে হাফ ইন্টু 10 ইন্টু ওমেগা কত হচ্ছে আমাদের, ওমেগা হচ্ছে পাই এর স্কোয়ার ইন্টু এ কত হচ্ছে তার স্কোয়ার, মানে 16। এটা হয়ে যাচ্ছে 5, 5 ইন্টু 16 মানে কি 80 পাই স্কোয়ার, এবং এটা দেখতে হবে সিজিএস ইউনিটে আছে, তার মানে আর এটা হচ্ছে আমার টোটাল এনার্জি। ব্যাস, মানে এই কনসেপ্ট গুলো তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপরে এরপরে কি না, এই যে দোলক, যেটা আমরা এতক্ষণ ধরে ওমেগা স্কোয়ার এই যে জিনিসগুলো করছিলাম ম্যাথমেটিক্যালি, সেই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে তো ফিজিক্যালিও বুঝতে হবে। ফিজিক্যালি মানে কি, যখন সত্যিকারের পেন্ডুলামটা দুলছে, তখন এই যে ওমেগা, এটা আসলে হয় কত, সেটা নির্ভর করছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের জন্য। কেন? কারণ হচ্ছে এই যে রিস্টোরিং ফোর্সটা, এই যে এদিকে আসছে, সেটা কিসের জন্য আসছে? কারণ একে পৃথিবী টানছে নিচের দিকে, তাই তুমি এটাকে টেনে তুলে দিলে ওপরে, ও কি হচ্ছে আবার এইদিকে চলে আসতে চাইছে, এবং এখানে এসে কেন থেমে যাচ্ছে না? কারণ জাড্য ধর্মের জন্য, এবং সেই কারণে ও কি হচ্ছে আবার এদিকে চলে যাচ্ছে, এবং যেই এদিকে চলে যাচ্ছে আবার পৃথিবী ওকে নিচের দিকে টানছে, এবং ও এদিকে আসছে, এবং জাড্য ধর্মের জন্য এখানে ফিক্সড হতে পারছে না। কারণ নিউটনের প্রথম সূত্রতে কি বলা হয়েছিল, গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকবে, সেই কারণে আবার এদিকে যাচ্ছে এবং এদিকে যাচ্ছে। তার মানে পৃথিবী ওকে কত জোরে টানছে তার উপর নির্ভর করছে ওর অ্যাক্সিলারেশন,
তাই এই যে ওমেগা স্কোয়ার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা নির্ভর করছে জি এবং আরেকটা জিনিসের ওপর, সেটা হচ্ছে এল। এল মানে কি, এই যে কতটা ডিস্টেন্স, কতটা লেন্থ, সেই লেন্থটা জুড়ে ও দুলছে, তো সেই লেন্থের উপর নির্ভর করে আছে। তো এই যে ওমেগা স্কোয়ার এর ভ্যালুটা হয় জি বাই এল, তার মানে ওমেগার ভ্যালু কি হয়, √, জি বাই এল। এটাই হচ্ছে আমাদের কৌণিক বেগের যে পরিমাপ, সেটা হচ্ছে √, জি বাই এল। তার মানে এটা ভেবে দেখো যে এর যে মাস, সেই মাসের কিন্তু এখানে কিছু ইম্পর্টেন্সই নেই, এটা শুধুমাত্র জি এবং এল এর উপরে নির্ভর করছে। এইটা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে পরীক্ষার পার্সপেক্টিভ থেকে, যেহেতু এই ক্লাসটা হচ্ছে, তোমরা এটা মাথায় রেখো যে এইটা হচ্ছে এটার ওমেগার ভ্যালুটা হয়। এবং তাহলে আমরা জানি ওমেগা সমান কত হয়, 2π/t, যেখানে টি হচ্ছে দোলনকাল, দোলকের পর্যায়। তার মানে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে টি হচ্ছে 2π/ω, এবং ওমেগা সমান যদি √, জি/এল হয়, তাহলে 2π/ω কত হবে, 2π ইন্টু √, মানে জি/এলটা উল্টে গেল এবং L/জি হয়ে গেল। এটাই হচ্ছে আমার দোলন কাল। মানে একটা পেন্ডুলাম যখন দুলছে, তার একটা কমপ্লিট যে দোলন, সেটা কমপ্লিট করতে সময় লাগছে 2π ইন্টু √, তার মানে এটা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, যে লেন্থটা জুড়ে ও দুলছে সেই লেন্থটার উপর নির্ভর করছে। এবং বাকি সমস্ত যে ইকুয়েশন গুলো, যেগুলো আমরা ম্যাথমেটিক্যালি একটু আগে ডিরাইভ করলাম, পেন্ডুলামের উদাহরণ দিয়েই বললাম, সেগুলো তো একই হবে। যে কি পেন্ডুলামের জন্য কি হচ্ছে, ½ mv² হচ্ছে টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি, এবং পোটেনশিয়াল এনার্জি ½mω²x², এবং টোটাল যে এনার্জিটা হবে সেটা হচ্ছে ½mω²a², যেটা আমি একটু আগে বললাম। এটা আর এখানে বলার কিছুই অপেক্ষা রাখে না। এরপর যেটা চলে আসে যে অঙ্ক। অঙ্ক তোমাদের এখান থেকে কি আসবে, যে একটি সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, এবং যদি দোলকের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তবে নতুন দোলনকাল কত হবে। খুবই সহজ অঙ্ক। দোলনকাল মানে কি, 2π ইন্টু √L/জি। তার মানে কি, দোলনকাল ইজ প্রপোর্শনাল টু √L। তার মানে কি, T1/T2 ইজ ইকুয়াল টু √L1/L2। তার মানে যখন আমার L2 কে দ্বিগুণ করে দেওয়া হচ্ছে, L2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু L1 যদি হয়, তাহলে জিনিসটা হবে L1 ডিভাইডেড বাই 2 ইন্টু L1। তো L1 কেটে যাবে, তাহলে T1/T2 ইজ ইকুয়াল টু 1/√2। তাহলে T2 যেটা হচ্ছে 2 নম্বর দোলকের দোলনকাল কি হবে, যে √2 ইন্টু T1। তার মানে √2 টাইমস বেড়ে গেল জিনিসটা। এটা খুবই সহজ অঙ্ক। কেউ কিছু বলছো? হুম। সবাই কত দিলে? কিছু বলছো? শুনতে পাচ্ছি না ভালো করে। ঠিক আছে, তো এখান থেকে যেটা আমি একটু আগেই বললাম, যে কৌণিক কম্পাঙ্ক, সেটা কি, মানে কৌণিক বেগ। হ্যাঁ, তো কৌণিক বেগ যেটা হয় কি, যে ওমেগা ইজ ইকুয়াল টু √, জি/এল। ওকে। আর সময়কাল কি, যেটা আমি একটু আগে বললাম, সেটা হচ্ছে এটা, এবং ত্বরণ হচ্ছে ওমেগা ইন্টু এক্স, যেটা, এবং ওমেগার, সরি, -ω²x, এবং ওমেগা হচ্ছে যদি √, জি। কিছু বলছো? ওকে, তো অ্যাক্সিলারেশন কি হবে, যে -ω²x, এবং সেইটা কি হচ্ছে, ওমেগা যখন √, জি/এল, তখন সেটা হয়ে যাচ্ছে জি/এল, কারণ এটা রুটটা উঠে যাচ্ছে জাস্ট, এবং সেটা ইন্টু এক্স। তো নর্মাল আমরা তার মানে যেটা শিখলাম আগে, সেটাই হচ্ছে আমাদের এইখানে। খালি আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ওমেগা হচ্ছে √, জি/এল নর্মাল পেন্ডুলামের ক্ষেত্রে। তাহলেই আমাদের যা যা ফর্মুলা আছে, সেখানে ওমেগার জায়গায় যদি √, জি/এল পুট করে দিই, তাহলে আমরা সরল দোলগতির জন্য যে সমস্ত জিনিসগুলো, সেটা আমরা বুঝতে পেরে যাব। এবং
এই যে তোমরা দেখলে যে জি এর ওপরে নির্ভর করছে কতটা দুলবে, কতটা কিরকম ভাবে সময়কালটা নির্ভর করছে। তাই আর আমরা এই জিনিসটাও দেখেছি যে গ্র্যাভিটেশন চ্যাপ্টারে, যে এই যে অভিকর্ষজ ত্বরণ সেটা উচ্চতার সঙ্গে কিরকম ভাবে চেঞ্জ হয় এবং গভীরতার সঙ্গে কিরকম ভাবে চেঞ্জ হয়। তো এই জিনিসটাই দেখো এখানে হচ্ছে উচ্চতার সঙ্গে জি এর যে পরিবর্তনটা হয় সেটা এখানে আরেকবার লেখা হয়েছে। তার মানে এইটা তোমাদের গ্র্যাভিটেশনে এমনি মনে রাখতে হবে। আমিও ওটা তখন যখন পড়িয়েছিলাম বলেছিলাম যে কিরকম ভাবে হচ্ছে পুরো জিনিসটা। তো দেখো এই যে ধরো কোনো তুমি একটা উচ্চতায় চলে গেছো এবং সেখানে তোমার অভিকর্ষজ ত্বরণ যদি হয় জি ড্যাশ, আর তোমার সারফেসে যদি অভিকর্ষজ ত্বরণ হয় জি, তাহলে জি ড্যাশ বাই জি কি হয় সেটা তোমরা অভিকর্ষজ ত্বরণ যখন পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম। তাই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যে দোলনকাল একটা পেন্ডুলামের, সেটাও জি এর উপরেই নির্ভর করে। তাহলে তুমি ধরো কোনো একটা ওপরে উঠে গেছে কোথাও এবং সেখানে একটা সেম পেন্ডুলাম যার লেন্থটা একই, সেই পেন্ডুলামটার পুরো সম্পূর্ণ দোলনের জন্য সময় লাগছে যদি টি ড্যাশ হয়, এবং সারফেসে যদি সেটার সময় লাগে টি, তাহলে টি ড্যাশ বাই টি কি হবে, √1 প্লাস এইচ বাই আর। কারণ কি? কারণ এটা অভিকর্ষজ ত্বরণের সঙ্গে সম্পর্কিত, এবং অভিকর্ষজ ত্বরণ যেহেতু এভাবে চেঞ্জ হচ্ছে, তাই দোলন কালটাও এভাবে চেঞ্জ হবে। তাহলে এইটা হচ্ছে তোমাদের আর একটা জিনিস যেটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং গভীরতার সাথেও এটা কিন্তু চেঞ্জ হবে, অভিকর্ষজ ত্বরণ গভীরতার সাথেও চেঞ্জ হয়, এবং সেই কারণে খনিতে যখন তুমি নেমে যাবে তখন যদি তোমার দোলন কালটা হয় টি ড্যাশ, তাহলে এবং সারফেসে যদি হয় টি, তাহলে টি ড্যাশ টি স্কোয়ার বাই টি ড্যাশ টি স্কোয়ার, এই জিনিসটা হবে 1 মাইনাস এইচ বাই আর, যেখানে এইচ হচ্ছে তোমার গভীরতা, কতটা গভীরতা তুমি নেবেছো সেইটা হচ্ছে এটা। তার মানে এখানে তোমাদের আরো দুটো নতুন ফর্মুলা মনে রাখতে হবে। এবার দেখো তোমাদের যদি তোমরা অঙ্কটা করে ফেলো তাহলে হচ্ছে অনেকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে 1 সেকেন্ডে একটি সেকেন্ড দোলকের সেকেন্ড দোলক মানে কি? মানে হচ্ছে যেটার সময়কাল 1 সেকেন্ড। ভূপৃষ্ঠ থেকে চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে দোলনকাল কত হবে যদি চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠের মানের 1/6 অংশ হয়? তো দোলনকাল মানে কত? 2π ইন্টু √L বাই জি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল টি মানে দোলনকাল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু √জি। তাই যদি দোলনকাল 1/6 অংশ হয়ে যায় তাহলে কি রকম হবে, মানে কি যে টি ড্যাশ বাই টি ড্যাশ যদি চাঁদের মধ্যে আমার সময়কাল হয়ে যায়, এটা হচ্ছে চাঁদে, তাহলে টি ড্যাশ বাই টি কত হবে, যে এটা দেখো উল্টে যাচ্ছে, তার মানে এটা কি হচ্ছে √জি বাই জি ড্যাশ। মানে এখানে দেখো টি ড্যাশ যদি লবে থাকে তাহলে এটা হরে চলে আসবে, এবং জি ড্যাশ মানে কি 1/6 ইন্টু জি। তাহলে তো পুরো জিনিসটাই ক্লিয়ার হয়ে গেল। তাহলে কি হচ্ছে টি ড্যাশ বাই টি ইজ ইকুয়াল টু √জি বাই 1/6 ইন্টু জি। তাহলে কি হয়ে যাচ্ছে, এটা টি ড্যাশ বাই টি ইজ ইকুয়াল টু √6। তাহলে টি ড্যাশ হচ্ছে √6 ইন্টু টি। তার মানে দোলনকাল চাঁদের মধ্যে গেলে √6 গুণ বৃদ্ধি পাচ্ছে। তো এটাই হচ্ছে তোমাদের মনে রাখতে হবে যে কিরকম ভাবে পুরো এই জিনিসটা, কনসেপ্টটাও মাথায় রাখতে হবে যে কিরকম ভাবে পুরো ঘটনাটা ঘটছে, তাহলেই আর কোনো অসুবিধা আশা করি থাকবে না। তো এটাই এখানে ব্যাপার। এবং দেখো যেরকম পেন্ডুলামের ক্ষেত্রে হচ্ছে ঠিক একই রকম জিনিস হবে যখন তোমরা একটা এরকম স্প্রিং নেবে এবং এই স্প্রিং এর মধ্যে একটা এখানে মাস দিয়ে দেবে এবং সেই মাসটাকে একটুখানি নিচের দিকে টেনে দেবে, তাহলেই কি হবে, এই মাসটা নিচে নামবে আবার উপরে উঠবে। তার মানে এটাও একটা সরল দোলগতির উদাহরণ, নামবে উঠবে, মানে এটা পেন্ডুলামটা যেরকম ভাবে দুলছে এটাও নামছে উঠছে, একই জিনিস। সরল দোলগতি মানে কি একই পর্যায়বৃত্ত যে গতি, যেটা আমি প্রথম দিন বলেছিলাম যে একই রকম ভাবে গতি হবে, তো সেইটাই এখানেও দেখো হচ্ছে। এবং এখানেও সমগ্র জিনিসগুলো একই, খালি এখানে যে ওমেগা স্কোয়ার যে জিনিসটা সেটাও দেখো এখানে √জি বাই এল। এবং এই যে অ্যাক্সিলারেশন মানে কি, ও কতটা জোরে উঠছে কতটা জোরে নামছে সেই জিনিসটা কি, সেটা হচ্ছে -k/m। এবং এটা আমি ইলাস্টিসিটির সময় বলেছিলাম যে এই যে কে, এই কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, তাই না? তো
তো এই জিনিসটা তোমাদের এখানে আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে একটা স্প্রিং এর ক্ষেত্রে ঘটনাটা কিরকম ঘটছে, বাকি সমস্ত কিছুই একই এখানে। তো দেখো কিরকম কোয়েশ্চেন আসে যে একটি হালকা স্প্রিং নিচে কি এম ভরের একটি বস্তু ঝুলছে, বস্তুর ওজনের জন্য স্প্রিংটি 25 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। তো বস্তুটি সাম্যাবস্থান থেকে সামান্য নিচে টানলে সরল দোলন করে এবং জি হচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং দোলনের পর্যায়কাল কত সেটা নির্ণয় করতে বলা হচ্ছে। তো পর্যায়কাল কত হবে, যে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু আমরা কি জানি 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। তাহলে এখানে যে এল কতটা ওখানে প্রসারিত হয়ে গেছে সেটা দেখো এখানে বলা হচ্ছে, এবং সেটা সেন্টিমিটারে বলা হয়েছে, এবং এইটা দেখো মিটারে বলা হয়েছে। তাহলে তোমাদেরকে দুটোকেই এসআই ইউনিটে নিয়ে যেতে হবে। তাহলে 25 সেন্টিমিটার তোমরা সকলে জানো এটা কি হবে, 0.25 মিটার। তাহলে সময়কাল টি ইজ ইকুয়াল টু কি হবে, এখানে 2 পাই ইন্টু রুট ওভার 0.25 ডিভাইডেড বাই এটা হচ্ছে আমার 10, এবং তাহলে সেখান থেকেই তোমরা পেয়ে যাবে কি দোলনের পর্যায়কাল কত হবে। তো 2 পাই ইন্টু এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে এটা 0.25, মানে এটাকে আমরা লিখতে পারি 1/4, এবং তার মানে কি হচ্ছে যে 2 পাই ইন্টু রুট ওভার 1/40। তো 1/√40 মানে 2 পাই ইন্টু এই জিনিসটাকে আমরা লিখতে পারি যে 40 মানে কি 4 ইন্টু 10, এবং 4 ইন্টু 10 মানে রুটের ভেতরে 4 মানে একটা 2 বাইরে চলে আসবে, এবং 1/√10। তো এই 2 যদি কেটে যায় তাহলে কি হবে, পাই/√10 সেকেন্ড। এটা হচ্ছে আমার হ্যাঁ, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের সরল দৈর্ঘ্যটির সমগ্র কনসেপ্ট। এবার তোমরা আমাকে বলবে আমি এটা কেন তাড়াতাড়ি শেষ করে দিলাম, যাতে তোমাদের পুরো জিনিসটা তোমাদের একটা খুব দ্রুত হলেও মাথায় থেকে যায় যে কিরকম ভাবে হচ্ছে। আমি সমগ্র যখন নোট শেয়ার করব তখন তোমার সেটা দেখে ভালো লাগবে যে যে হ্যাঁ এই পুরো জিনিসটা আমরা শিখে গেছি। কিন্তু শিখবে তখনই যখন তোমরা সেই জিনিসটা আমি যেরকম ভাবে করছি ঠিক সেরকম ভাবে তোমরাও করতে থাকো, বারবার প্র্যাকটিস করতে থাকো, তাহলেই আমার মনে হয় না যে কোনো ধরনের কোনো রকম অসুবিধা হবে। তাহলে দেখো আমরা কি কি শিখলাম, আমরা অনেক কিছু শিখে গেছি। দেখো কতটা জিনিস আমরা দেখেছি যে যে শক্তি কি, কাইনেটিক এনার্জি, এবং সেই জিনিসগুলো যে আমরা কোথা থেকে শুরু করেছিলাম আজকে আমরা শুরু করেছিলাম এখান থেকে, যে সরণ, বেগ, ত্বরণ, সর্বোচ্চ বেগ, পর্যায়কাল, এই জিনিসগুলো কি। তারপরে সেখান থেকে আমরা অঙ্ক করেছি, তারপরে আমরা ফেজ কাকে বলে বা দশা কাকে বলে সেই জিনিসটা দেখলাম, দশা পার্থক্য জিনিসটা কি সেটা দেখলাম, গ্রাফ দিয়ে দেখলাম, পেন্ডুলামের যে অ্যানিমেশন ছিল সেটা দিয়ে দেখলাম, সরণ, বেগ এই জিনিসগুলো দশা পার্থক্যের ওপর কিরকম ভাবে নির্ভর করছে সেই জিনিসটা দেখলাম। এটা হচ্ছে এই যে চার্টটা সেটা বললাম মনে রাখার জন্য, যাতে তোমাদের পরীক্ষায় কোনো ধরনের অসুবিধা না হয়। এবং সরল দোল গতিতে কত ধরনের এনার্জি হয় বললাম, যে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এবং সেই দুটোর যোগফল সবসময় কনস্ট্যান্ট থাকে। কাইনেটিক এনার্জি কিরকম ভাবে বের করতে হয়, এবং সেখানে আমরা দেখলাম যে কাইনেটিক এনার্জি ½ m⁻² হয়, এবং তারপরে আমরা দেখলাম যে পোটেনশিয়াল এনার্জি কি, পোটেনশিয়াল এনার্জি ঠিক যেরকম গ্র্যাভিটেশনাল ক্ষেত্রে আমরা দেখেছি সেই একই ধরনের পোটেনশিয়াল এনার্জি, সেটা কি হয় ½ m⁻²x²। এবং আমরা এটাও দেখলাম যে টোটাল এনার্জিটা সবসময়ই হচ্ছে কনস্ট্যান্ট, এবং এটা কোনো ধরনের চলরাশির উপর নির্ভর করে না, এবং সেটা হয় ½ m⁻²a², যেখানে a হচ্ছে বিস্তার, এখানে x এর কোনো ব্যাপার নেই। এবং আমরা দেখলাম যে কোথায় কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি সেম হয়, x ইজ ইকুয়াল টু ½ m⁻²a², যে জিনিসটা হয় সেটা সেম হয়, দুটোর অর্ধেক হয়। এবং কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি সেম হয় কোথায় না +-a/√2 তে। তারপরে আমরা এটাই মানে দেখেছি, এবং আরো এটা দেখেছি যে কাইনেটিক এনার্জি, স্থিতিশক্তি, গতিশক্তি নিয়ে ডিসকাশন করলাম, এবং তারপরে আমরা অনেকগুলো অঙ্ক করলাম, যেটা পর পর করে তোমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার করানোর জন্য যে কিরকম কোয়েশ্চেন পরীক্ষায় আসছে, এবং সেই সমস্ত জিনিসগুলো কি করে এনার্জি বের করতে হয়, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জির অনুপাত বের করতে হয়, কিভাবে দোলন কাল বের করতে হয়, মোট শক্তি বের করতে হয়, এই সমস্ত জিনিসগুলো পড়ার পর আমরা দেখলাম যে পেন্ডুলাম যখন দুলছে তখন
এতক্ষণ যে ম্যাথমেটিক্সটা করলাম সেই ম্যাথমেটিক্সটা কাজে আসছে কিনা, এবং একই রকম ভাবে কাজে আসছে শুধু যদি আমরা ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু জি বাই এল লিখি, তাহলেই পেন্ডুলামের সমস্ত জিনিসগুলো কাজে আসছে। এবং আমরা জানি যে সময়কাল ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, এবং ওমেগা ইজ ইকুয়াল টু যদি রুট ওভার জি বাই এল লেখা হয়, তাহলে এই সময়কাল কি হচ্ছে 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। তার মানে আমরা দেখলাম যে যদি পেন্ডুলাম যখন দোলে, তখন পেন্ডুলামের যে মাসটা, সেই মাসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা শুধুমাত্র পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ বা কোন গ্রহে ঘুরছে বা কোন উপগ্রহে ঘুরছে তার অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে, এবং ওই যে পেন্ডুলামটা তার যে লেন্থ, সেই লেন্থের উপর নির্ভর করে। তাই আমরা দেখলাম যে চাঁদে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে কিরকম ভাবে তার দোলনের চেঞ্জ হচ্ছে, সেই জিনিসটাই আমরা এখানে দেখলাম অঙ্কের মাধ্যমে। এবং আমি এটাও বোঝানোর চেষ্টা করলাম যে আমরা যদি পৃথিবী থেকে অনেক উপরে চলে যাই বা খনির নিচে চলে যাই, তাহলে যেহেতু জি বা অভিকর্ষজ ত্বরণের পরিমাণ চেঞ্জ হয়, সেই কারণে এর দোলনকালেরও চেঞ্জ হবে। তাই তুমি যদি একটা পেন্ডুলাম তোমার হাতে থাকে, তুমি মহাকাশে কতটা উপরে উঠেছো বা কতটা খনির নিচে নেমেছো, সেই জিনিসটা তুমি কিন্তু শুধুমাত্র পেন্ডুলাম দিয়েই বুঝতে পেরে যাবে। তোমার আর কোনো কিছু ইনস্ট্রুমেন্টের দরকার নেই, তোমাকে শুধু জানতে হবে যে পৃথিবীর সারফেসে ওই পেন্ডুলামটার দোলনকাল কত ছিল। যদি দোলনকাল তোমাদের জানা থাকে সারফেসে, তাহলে তুমি নিচে যাও বা উপরে যাও, এই ফর্মুলা লাগিয়ে কিন্তু তোমরা বুঝে যাবে যে তুমি কতটা নিচে আছো কতটা উপরে আছো। তারপরে আমরা দেখলাম যে স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, দেখলাম যে একই জিনিস হয়, এবং সেখান থেকেই আমরা একটা অঙ্ক করে নিলাম যে কতটা স্প্রিং স্প্রিং নিয়ে একটা অঙ্ক করে ফেললাম। এবং এটা স্প্রিং এর ক্ষেত্রেও প্রযোজ্য, এবং এই সেম অঙ্কটা আমাদের পেন্ডুলামের ক্ষেত্রেও প্রযোজ্য। আশা করি পুরো জিনিসটা, এসএইচএম সম্পর্কে তোমাদের কোনো কনসেপচুয়াল প্রবলেম হলে তোমরা আমাকে জানাবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে এবার জানাও। হ্যাঁ, বলছি ওই যে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি আছে, ওটা তাহলে মহাকাশে গিয়ে যদি আমরা কোনো একে দুলিয়ে ছেড়ে দিই দোলককে, তাহলে ওটা ওই ইনফিনাইট টাইম অব্দি দুলবে তো? ইনফাইনাইট টাইম অব্দি তুলবে? কখন তুলবে? ওটা যখন জিটা তো জিরো হয়ে যাচ্ছে, নিচে জিরো হলে তো ইনফিনাইট হয়ে যাবে ওটা। টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এটা বলছো তো? হ্যাঁ। তাই তো? হুম। একদমই ঠিক বলছো তুমি, ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যাবে। টি ইকুয়াল টু ইনফিনিটির মানে কি জানো? টি ইকুয়াল টু ইনফিনিটির মানে হচ্ছে তুমি যদি মহাকাশে নিয়ে গিয়ে কিন্তু এটাকে ছেড়ে দাও, তাহলে ও ওখানেই দাঁড়িয়ে থাকবে। তো তোমরা স্ক্রিনে বোধহয় দেখতে পাচ্ছ না, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, হ্যালো। স্ক্রিন ওকে, কই দেখতে পাচ্ছি না। ওকে। আর তোমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ। তো আমি যেটা বলতে চাইছি, যে তোমরা যদি মহাকাশে নিয়ে গিয়ে কোনো একটা পেন্ডুলামকে ছেড়ে দাও, তাহলে সে যেখানে থাকবে সেখানেই থাকবে। কারণ কি? কারণ কোনো জি নেই, কোনো অভিকর্ষজ বলই নেই। এতক্ষণ পেন্ডুলামকে দোলাচ্ছিল কিন্তু অভিকর্ষজ বল, এবং যেহেতু অভিকর্ষজ বল নেই, তাই তোমরা ইকুয়েশন থেকে কি বলছো, সময়কাল হয়ে যাবে ইনফিনিটি। সময়কাল মানে কি? এটা পূর্ণ দোলন কমপ্লিট করতে কত সময় লাগে, সেটাকে বলা হয় সময়কাল। তাই সময়কাল ইনফিনিটি কথার মানে হলো ও পূর্ণ দোলন কোনোদিনই সম্পন্ন করবে না, কারণ ও দোলন শুরুই করবে না। তাই মহাকাশে গিয়ে তুমি যদি এটাকে ছেড়ে দাও, তাহলে জি জিরো হওয়ার কারণে ওর সময়কাল ইনফিনিটি হয়ে যাবে, এবং ও দোলন